আপনারা দেখছেন ভারতের নির্বাচন নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি সেলিম খান। এই মুহূর্তে ভারতের নির্বাচন শেষ, গণনাও শেষ, সরকার গঠনের পালা, কে ক্ষমতায় আসছেন সেটি নিয়ে আলোচনা চলছে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। সুতরাং ভারত নিয়ে যে কিছুটা কৌতূহল থাকবে এটাই স্বাভাবিক, এবং আমাদের এই কৌতূহলের অংশ হিসাবে আমরা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল অনেক কিছুর আয়োজন করেছি। আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত সংবাদ প্রকাশ করেছি, বিশ্লেষণ প্রকাশ করেছি, মতামত প্রকাশ করেছি, বিভিন্ন লোকের লেখা প্রকাশ করেছি। আমরা আমাদের ইউটিউব, ফেসবুক প্ল্যাটফর্মে সেখানে একাধিক ভিডিও এ বিষয়ে প্রকাশ করেছি। এই ইউটিউব বা ফেসবুক পেজের বিভিন্ন ভিডিওর নিচে আমাদের অনেক দর্শক জানতে চেয়েছেন যে ভারতে নির্বাচন হচ্ছে, তাতে আমাদের এত নাচানাচি বা আমাদের এত আগ্রহের কি দরকার আছে? আসলে কি দরকার আছে? যদি বলি হ্যাঁ, হয়তো দরকার আছে। দরকার আছে এই কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী শুধু না, ভারত দ্বারা আমরা প্রায় 3 দিক দিয়েই বেষ্টিত, এবং ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের ঐতিহাসিক। এইটা শুধুমাত্র কোনো সরকারের উপর নির্ভরশীল না, এইটাও দুই দেশের মানুষে মানুষের সম্পর্ক। দুই দেশের মানুষ পরস্পরের সঙ্গে অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত, এবং দুই দেশের সরকার কি ভাবছেন বা দুই দেশের সরকার কি করছেন তার সঙ্গে কিন্তু মানুষের ভাবনার, সাধারণ মানুষের ভাবনার মিল নাও থাকতে পারে, থাকতেও পারে। এই জন্যই আমাদেরকে জানতে হবে যে আমার প্রতিবেশীকে যদি আমি না জানি তাহলে আমি তাকে ভুল বুঝতে পারি, আমার তার সম্পর্কে অজ্ঞতা থাকাটা ঠিক শ্রেয় নয়। একটা কথা প্রায়ই বলা হয়ে থাকে যে আপনি আপনার ইতিহাস বদলাতে পারেন কিন্তু ভূগোল বদলাতে পারবেন না। তার অর্থ এই যে আপনি আপনার সম্পর্ক, আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনার প্রতিবেশীকে আপনি পরিবর্তন করতে পারবেন না। যিনি আপনার প্রতিবেশী, ভারত আপনার প্রতিবেশী, আপনি ভারতকে পরিবর্তন করে আরেকটি দেশকে পাশে এনে বসাতে পারবেন না। ফলে ভারত সম্পর্কে আগ্রহ থাকাটা আমাদের মধ্যে খুবই খুবই স্বাভাবিক। আমাদের সংস্কৃতি, আমাদের মানে খাবার দাবার, সব কিছুতেই আমাদের সব বিষয়ে প্রায় বলতে গেলে আমাদের মধ্যে এক ধরনের মিল বা সাযুজ্য আছে, যে কারণে আমরা ভারতকে বা ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে অস্বীকারও করতে পারে না, করা ঠিকও নয়। এই জন্যই কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে এত আয়োজন করেছি, বা আমরা মানুষকে জানানোর চেষ্টা করেছি যে কেন এইগুলো তাদের জানা দরকার। এই জানানোর মধ্যে ধরেন ভারতে একেবারে এই মুহূর্তে সরকার গঠনের শেষ পর্যায়ে আছে। এখন পর্যন্ত যে খবর, নরেন্দ্র মোদী ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন, তিনি রাষ্ট্রপতির কাছে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন। একই সঙ্গে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার এবং এই দাবি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করতে চলেছেন। ফলে যদি তেমন কোনো সমস্যা না হয় তাহলে আগামী শনিবার নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন। আর নরেন্দ্র মোদীর জায়গায় যদি রাহুল গান্ধী হন, রাহুল গান্ধীর জায়গায় যদি আরেকজন প্রধানমন্ত্রী হন, তাহলে কি কোনো পরিবর্তন হবে? আমাদের জন্য এটা কি ফল বয়ে আনবে? সেটি কিন্তু হচ্ছে আমাদের এই আলোচনার মুখ্য উপজীব্য। হ্যাঁ, একটা বিষয়ে আমরা সবাই জানি মোটামুটি, যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্য, মোটামুটি একটা মতৈক্য আছে। সেই 1947 সালের পর থেকে, জওহরলাল নেহরুর আমল থেকে যে পররাষ্ট্র নীতি ফলো করা হচ্ছে বা অনুসরণ করা হচ্ছে, সেটি কিন্তু এখনও পর্যন্ত মোটামুটি একই আছে। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বিশ্বের দিকে তাকাই, সেখানে দেখব আমরা একদিকে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কমিউনিস্ট জোট। এই দুই জোটের মধ্যে ভারতের পররাষ্ট্র নীতি কিন্তু ছিল সব সময়ই কম বেশি সোভিয়েত ঘেঁষা।
এবং এটা নেহেরু থেকে শুরু করে তার পরবর্তীতে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরসিমহা রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, কারোর ক্ষেত্রেই কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। এখনও পর্যন্ত কিন্তু ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশের নাম রাশিয়া। এখনও পর্যন্ত কিন্তু ভারত সবচেয়ে বেশি তেল কেনে রাশিয়ার কাছ থেকে। আমরা জানি যে আমেরিকা এই মুহূর্তে যাদেরকে শত্রু বলে মনে করে তাদের তালিকায় শীর্ষে আছে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, এরা। কিন্তু ভারত কিন্তু এই আমেরিকার নিষেধাজ্ঞাকে কোনো উপেক্ষা করেনি। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যে রাশিয়ার সঙ্গে যদি তো কোনো বাণিজ্যিক সম্পর্ক বহাল রাখে তাহলে তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করবে। কিন্তু ভারত সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে রাশিয়া থেকে নিয়মিত শুধু জ্বালানি তেল না, অস্ত্রপাতি সব কিছুই কিন্তু কিনে চলেছে। ফলে ভারতের পররাষ্ট্রনীতি বলা যায় যে অনেকটাই স্বাধীন এবং তারা তাদের মতো। এক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি যদি স্বাধীন এবং দল নিরপেক্ষ হয়ে থাকে তাহলে আগামীতে ভারতবর্ষে 2024 থেকে 2029-এ যেই ক্ষমতায় থাকুন না কেন তাতে খুব বেশি পরিবর্তন আসবে এমনটা কিন্তু বলা যায় না। আমরা যদি আমাদের বলি যে আমাদের সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে নদীর অভিন্ন নদীগুলোর পানি চুক্তি। যেহেতু ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী এবং সব নদীগুলো, প্রায় সব নদী আমাদের ভারত থেকে বাংলাদেশের মধ্য দিয়ে গিয়ে সাগরে পড়েছে, সেই অভিন্ন নদীর পানি বন্টন কিন্তু আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 1996 সালে গঙ্গার পানি চুক্তি হয়েছিল, তারপর থেকে আমরা অপেক্ষা করে আছি যে তিস্তার পানি বন্টন চুক্তি হবে, কিন্তু বিভিন্ন কারণে হয়নি। এখনও যে হবে এই বিশ্বাসও করা কিন্তু খুব কঠিন। এবং অভিন্ন নদীর পানি চুক্তি এইটা বাংলাদেশের মানুষের জন্যও কিন্তু খুবই জরুরি, শুধু না স্পর্শকাতর বিষয়ও, কোনো ক্ষেত্রে প্রায় জীবন মরণ সমস্যার মতো। কারণ নদীগুলোতে পানি না থাকলে এই গাঙ্গেয় বদ্বীপ শুকিয়ে যাবে, এখানে ফসল হবে না, এখানে 18 কোটি মানুষ তাদের খেয়ে পরে বাঁচার যে সেইটা তারা হারাতে থাকবে। এখন প্রশ্ন হলো যে এই তো যদি পরিবর্তনই না হয় তাহলে আমরা কেন ভারতের নির্বাচন বা কোনো কিছুর দিকে এত আগ্রহী হব? আসলে আমরা যেটা বলছিলাম যে আমাদের সম্পর্ক আসলে সরকারের সঙ্গে সরকারের না, বা দুই সরকারের সঙ্গে ভালো বা খারাপ সম্পর্ক, আমাদের মানুষে যে সম্পর্ক, ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের, দুই দেশের বিপুল সংখ্যক মানুষের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে কোনো সরকারের উপর নির্ভর করে না। আমরা যদি একটু ছোট্ট আকারে তাকিয়ে দেখি যে 2022 সালে বাংলাদেশ থেকে যত লোক ভারতে গিয়েছিলেন, 2023 সালে সেই যাওয়ার সংখ্যাটা প্রায় 60% বেড়েছে। আরও একটি হিসাব যদি বলা হয় যে ভারতে যে বিদেশ নাগরিকরা ভ্রমণ করেন বা ভারতে যান তাদের তালিকায় শীর্ষে অবস্থানকারী দেশের নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বড় প্রতিবেশী হিসাবে ভারত সম্পর্কে অনেক স্পর্শকাতরতা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং ভারতীয় একটা বিপুল জনগোষ্ঠী, শিক্ষিত জনগোষ্ঠী, তারাও কিন্তু প্রতিবেশীদের সম্পর্কে অনেক বেশি সচেতন। আপনি যদি ভারতীয় গণমাধ্যম এবং অন্যান্য কিছু একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ভারত সরকারের নীতির কারণে ভারতের প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান বা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য তারা সরকারের নীতিকে দায়ী করেন। এবং তারা সবসময় এই আশঙ্কা প্রকাশ করেন যে ভারত সরকার যেন এমন কিছু না করে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয় বা বৈরী হয়, যাতে বাংলাদেশ ওই নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের কাতারে না চলে যায়। এই একটি বিষয় কিন্তু সব সময় ভারতীয় গণমাধ্যমরা তাদের লেখায়, তাদের বক্তব্যে সব সময় কিন্তু তুলে ধরেন। আমরাও কিন্তু প্রত্যাশা করি যে বড় প্রতিবেশী হিসাবে ভারত আমাদের সঙ্গে সমানভাবে ব্যবহার করবে।
এ বিষয়ে একটা ছোট্ট কথা বলতে হয় যে গ্রিক মহাবীর আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন তিনি যুদ্ধ করতে করতে জয় করতে করতে একেবারে মানে এখন যেটা পাকিস্তানের অংশ ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষের ওই অংশে এসে উপস্থিত হন এবং তিনি পুরু নামে এক রাজার সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং পুরু এই যুদ্ধে পরাজিত হন। তখন পুরুকে নিয়ে আসা হয় আলেকজান্ডারের সামনে। আলেকজান্ডার তাকে জিজ্ঞাসা করেন যে আপনি আমার কাছে কি প্রত্যাশা করেন? তার উত্তরে পুরু বলেছিলেন, তিনি পরাজিত কিন্তু তারপরেও তিনি বলেছিলেন যে একজন রাজা আরেকজন রাজাকে সম্মান দেখাবে বা তাকে যে মর্যাদা দেয়ার তিনি আলেকজান্ডারের কাছে সেই মর্যাদা প্রত্যাশা করেন। তো বাংলাদেশও প্রত্যাশা করে যে ভারত প্রকৃত প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা পূরণ করবে, তার মর্যাদা অক্ষুণ্ণ রাখবে, প্রকৃত মর্যাদা দেবে। এবং এটা দিতে গেলে আমাদের দুই দেশের মানুষের মধ্যে পরস্পরকে জানার, পরস্পরকে বোঝার অনেক অনেক বেশি জরুরি। শুধুমাত্র সরকার দিয়ে বা দুই সরকারের সঙ্গে কি সম্পর্ক এটা কোনো দুই দেশের সম্পর্কের মাপকাঠি হতে পারে না। দুটো ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মধ্যে একমাত্র এবং সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে দুই দেশের মানুষের সম্পর্ক এবং সেই সম্পর্ক সৌহার্দ্যমূলক সম্পর্ক। ধন্যবাদ সবাইকে।